আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সানাম। বিদ্যুৎ জ্বালানি খাতে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে নতুন সরকার। বিগত সরকারের রেখে যাওয়া বিপুল অঙ্কের ঘাটতি সামাল দিতে হিমশিম খেতে হবে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আদানি বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণ জরুরি। এছাড়া উচ্চ মূল্যের ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র বন্ধ করে আপাতত কয়লা ভিত্তিক উৎপাদনে জোর দেওয়ারও পরামর্শ তাদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে চলছে ব্যাপক আর্থিক ও সরবরাহ সংকট। এরই মধ্যে এই খাতে মোট ঘাটতি পৌঁছেছে 60,000 কোটি টাকায়। শুধু বিদ্যুৎ বিভাগের কাছেই দেশি বিদেশি কোম্পানির পাওনা প্রায় 45,000 কোটি টাকা। বিপুল ভর্তুকির চাপ ও গ্যাস সংকটের মধ্যেই দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। শপথ করিতেছি যে সেচ মৌসুম সহ আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদায় পরিস্থিতি হতে পারে আরও কঠিন। এজন্য 180 দিনের অগ্রাধিকারে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে গুরুত্ব দিয়েছে সরকার। আমার কাছে রোজা আর ইরিগেশন এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা। এদিকে বকেয়া 14,000 কোটি টাকা আদায়ে উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। অথচ এর বেশিরভাগ কেন্দ্রই অলস বসে থেকে নিচ্ছে অর্থ, যদিও বিউবো বলছে এগুলোর সাথে নতুন করে আর চুক্তি করা হচ্ছে না। এখন যেটা করি সেটা হচ্ছে যে রেগুলার বেসিস যখন যেটা আসতেছে টাইম পিরিয়ড চলে যাচ্ছে, আমরা এই 1-1.5 বছরে বহু এই ধরনের করেছি, আমরা কোনোটাই রিনিউ করি না। যেখানে একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট কিন্তু একটা আইন, সেই কন্ট্রাক্ট অনুযায়ী বাতিল করে দিতে পারেন। বাতিল করে দিতে গেলে আপনাকে তাকে কম্পেনসেশন দিয়ে বাতিল করতে হবে, কারণ সে তো ইনভেস্টমেন্ট করছে। তবে খাতটির চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পাশাপাশি রুফটপ সোলার সহ নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হবে উইদাউট এনি হেজিটেশন। কোনো দিক নজর দেওয়ার কোনো সুযোগ নেই, স্ট্রেট বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে চুক্তি অমুক তমুক এসব কোনো বিষয় নয়। অন্যদিকে গ্যাসের ঘাটতি পূরণে বাড়ছে এলএনজি আমদানি। এতে বছরে গড়ে ভর্তুকি দিতে হচ্ছে 6,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। গ্যাসের সংকটের জন্য এই মুহূর্তে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা, এমনকি এলপিজির উপরে অতিচাপের কারণে এলপিজিরও অতি মূল্য বৃদ্ধি এবং সংকট আমরা দেখতে পাচ্ছি। গ্যাসের সংকট সমাধানটি এলএনজি আমদানি করে সম্ভব না। আমরা মনে করি যে গ্যাস সংকটের এই সমাধানটা হতে পারে অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে দ্রুত গতিতে উৎসাহিত করা। দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তী সরকারের করা মার্কিন ও জাপানি চুক্তিগুলোও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল 5.3। দুপুর 1:53 এই ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এটি স্থায়ী হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এবং এটি মাঝারি মাত্রার ভূকম্পন। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পে সাতক্ষীরায় শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হলেও দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসার কথা জানিয়েছে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এছাড়াও বিভিন্ন জেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে কথা বলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে বলে জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা। বাঁধ নির্মাণের ক্ষেত্রে ফ্ল্যাট ফিউজ নির্মাণ করে হাওরের পানি নিষ্কাশন ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সুনামগঞ্জের ধর্মপাশ উপজেলার বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এই সমস্ত বাঁধ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল
এটা যেন ভবিষ্যতে না হয় সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। বেসামরিক বিমান পরিবহন খাতের অগ্রগতি এবং পর্যটন শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে ফেসিবাদের আর উত্থান হবে না। সেই জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই একটু সংযত হয়ে শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের পার্টিসিপেশন নিজেরা সকলেই বাংলাদেশের জন্য দিতে হবে। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউসে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী নগরীতে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে না, হয়রানি যেন না হয়। সকলের ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইন্টারনেটটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায় আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপি সংবর্ধনার আয়োজন করে। স্থানীয় সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। লিওন আজাদ, RTV। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সদর উপজেলার মহাস্থানগড় মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে এই কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনের পর প্রাথমিকভাবে হতদরিদ্ররা পেলেও দলীয়করণ ছাড়া ন্যায্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সকল নাগরিক ফ্যামিলি কার্ড পাবেন বলেও জানিয়েছেন মীর শাহে আলম। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সরকারি বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাদের টাকা না দেওয়ার আহ্বানও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়াবাসীকে ছেড়ে যাবেন বা ছেড়ে গেছেন এরকম ঘোষণা কিন্তু উনি দেননি। এবং আপনারা খেয়াল করবেন, উনি আসন রেখেছেন গুলশানে, কিন্তু ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম উদ্বোধন করতে আসেন বগুড়া 10 তারিখ। গ্রামের কিছু টাউট বাটপার দালাল শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের এরকম সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দায়িত্বহীন ভাষায় সরকারের মেসেজ দিয়ে দিতে চাই যে দয়া করে এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের ব্যাপারে কাউকে কোনো পয়সা দেবেন না। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জুমার নামাজ আদায় শেষে সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে। এ সময় সরকার দলীয়দের অপরাধীদের পাশে না দাঁড়ানোর আহ্বান জানান জামাতের আমির। পরে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে আমাদের এই লড়াই চলতে থাকবে। এখন আমাদের দ্বিতীয় লড়াইটা শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ের একটা জায়গাও যেন এবার খালি না থাকে এবং সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সেই সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকগুলো বের করে এনে তাদের হাতে ওই জায়গাগুলো আমরা তুলে দিতে চাই। জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা এবং অন্যায়ের প্রশ্নে তীব্র বিরোধিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগেও জামায়াত নেতাকর্মীদের উপর যেভাবে সহিংসতা চালানো হয়েছে, নির্বাচনের পরেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বর্তমান সরকারি দলের লোকেরা বিজয়ী হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে পরাজিত
সেখানেও অনেক সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। নির্বাচনের আগেও আমাদের বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ করে লোকদেরকে হত্যা করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এরপর এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন গিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ার এবং নূরে আলম রনির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 15 দিন আগে নুরার নেতৃত্বে 6 জন তরুণ সংঘবদ্ধভাবে ধর্ষণ করে কিশোরী আমেনাকে। এ ঘটনায় স্থানীয় মেম্বার আহমদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের সঙ্গে আপোষ করে অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে কিশোরী আমেনার বাবা মেয়েকে বাড়ি থেকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাবার সামনে থেকেই আমেনাকে তুলে নিয়ে যায় নুরার নেতৃত্বে থাকা তরুণেরা। পুরো রাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে আমেনার মরদেহ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, এ সময় তাকে পুনরায় ধর্ষণ করা হয়। দুজন আমার কাছে হাত ধরে আর নুরা আমার পেটন কাট করে আর দুজনে মেয়ের হাতে ধরে টান মেরে তুলা করে কিছু দেয় না আমাকে, আমাকে 1 তারিখ হুমকি দিছে, আমাকে 1 তারিখে যাইতে গিয়ে। আর যারা যারা আমার যে দংশন করছে হেরা বলে হ্যাগর বলে টাকা খাওয়াইছে। যারা দর্শন করছে তাদেরকে যদি ধরা হয় তাদেরকে কঠিন বিচার হোক। এটা এরকম বিচার হোক যাতে সামনে এরকম তো জাগালাপ যাতে না হয়। বৃহস্পতিবার রাতে নিহত কিশোরী আমেনার মা ফাহিমা বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে রাতে এবং সকালে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। নরসিংদী সহ সারা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শুক্রবার বাদ জুমা দুপুর 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আয়োজকদের দাবি, দেশে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হচ্ছে, জুলাই বিপ্লবের যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল। তারা অনুরোধ করবো, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের গুনতে শুরু হতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাতে চান, এখনই এই চাঁদাবাজ এবং দর্শনের উপর সিরিয়াস হন। আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক কিশোরের উপর, এক শিশুর উপরে হামলার পর তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনা নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? রমজানে চড়া নিত্যপণ্যের বাজার সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী মুরগি 320 টাকা আর লেয়ার 330 টাকা। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা বিদেশি ফল প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের বাজার এ অবস্থা তৈরি হয়েছে। বিস্তারিত মোহাম্মদ সাইমের রিপোর্টে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের দাম। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। বেগুন 150 টাকা কেজি, বোলটা 120 টাকা কেজি, গাজর 50 টাকা কেজি, তারপর সিম আছে 50 টাকা কেজি,
শসা আছে 80 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 220 টাকা আর লেয়ার 330 টাকা। জানালে তো অবশ্যই সব জিনিসের দাম বাড়ে, মুকামের থেকে গরু কিনে আনে তারা বাড়ায় না। ইফতারের বিশেষ চাহিদা থাকায় বিদেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে খেজুর, আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। রোজার কিছুদিন আগে মালটা ছিল 280 টাকা, সেখানে হচ্ছে এখন বর্তমানে 350 টাকা। আপনার রমজান মাসে তো শয়তান বন্ধ থাকে অবশ্যই, কিন্তু মনের তো শয়তানি তো আর যায় না। নিত্যপণ্যের বাজারের এমন দামে নাজেহাল ক্রেতারা। তারা জানান চাহিদার তুলনায় কম পণ্য কিনে জীবনযাত্রার স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সবকিছু রমজান আগে সব দাম বেড়ে গেছে। লেবু 100 টাকা, 120 টাকা হালি। খুব চাপ, খুব কষ্ট। যেখানে আমরা দুইটা মুরগি নিতাম, এখন একটা মুরগি কিনি। রোজাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলো যেখানে পণ্য ছাড়ের প্রতিযোগিতা করে, তখন বাংলাদেশি ব্যবসায়ীদের এমন মানসিকতাকে নৈতিকতার অভাব হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। রমজান আসলে জিনিসপত্র সবত একটু দাম বেড়ে যায় আমরা দেখি। এটা সাধারণত হয় যদি সাপ্লাইয়ের ঘাটতি থাকে, কিন্তু আমাদের এবার যথেষ্ট সাপ্লাই আছে, কোনোটার ঘাটতি নেই, কিন্তু তবুও কিছু কিছু পণ্যে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান সাধারণ ভোক্তাদের। মোহাম্মদ সায়েম, RTV। শিশু প্রহরের মধ্য দিয়ে শুরু হয় অমর একুশে বইমেলার দিন। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান ভরে উঠেছে ছোট ছোট পাঠকের হাসি আর উচ্ছ্বাসে। সকাল থেকেই বইয়ের ঘ্রাণে মিশেছে শিশু মনের কৌতূহল। মেলার গেটে রঙিন ব্যানার, শিশুদের ভিড়, বাবা মায়ের হাত ধরে প্রবেশ করছে শিশুরা। কিছুটা ভিন্ন আবহে এবারের বইমেলা ফিরলেও আক্ষেপ নেই বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, বইমেলার দ্বিতীয় দিনে লেখক ও পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি ধরনের বই বিক্রি হচ্ছে? ফাহমিদা, আমরা প্রতি বছর যেভাবে দেখি বইমেলা মানে একটা প্রাণের উৎসব এবং বই প্রেমী এবং দর্শনার্থী যারা থাকেন তাদের ভিড়ে মুখরিত থাকে এই বইমেলা প্রাঙ্গণ। কিন্তু এবারের চিত্রটা কিছুটা ভিন্ন, কারণ ফেব্রুয়ারির 1 তারিখে এই বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচন এবং এই রমজান মাসের কারণে কিছুটা বিলম্বে বইমেলা শুরু হয়েছে। গতকালই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বইমেলা উদ্বোধন করেছেন। এরপর পরই কিন্তু দর্শনার্থী এবং ক্রেতাদের জন্য এই বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে সবার জন্য। আজকে আমরা এখানে এসে যেটা লক্ষ্য করেছি, খুব বেশি একটা দর্শনার্থী বা ক্রেতা যারা রয়েছেন তারা এখানে তেমন একটা আসেনি, ভিড় তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আস্তে আস্তে যেহেতু ইফতারের সময় পার হয়েছে, সময় গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখেছি। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে কেমন বই বিক্রি হচ্ছে, এখানে উপন্যাস জাতীয় বইগুলো বেশি বিক্রি হচ্ছে, পাশাপাশি শিশুতোষ বইসমূহ বিক্রি আমরা একটু বেশি দেখছি। এখানে লেখক, কবি, সাহিত্যিক যারা ছিলেন, যারা আছেন তারা এখানে আসছেন। তাদের স্টলগুলোতে যারা ক্রেতা, দর্শনার্থী এবং তাদের ভক্ত অনুরাগী আছে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে অটোগ্রাফ দিচ্ছেন, ছবি তুলছেন। যারা বই কিনছেন দর্শনার্থী এখানে এসে, তারা কিন্তু এখানে এসে সেলফি তুলছে আমরা দেখছি। এবারের বইমেলা কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। ছুটির দিন ছাড়া বেলা 2টায় এই বইমেলা প্রাঙ্গণের দ্বার খুলবে এবং চলবে হচ্ছে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনগুলোতে 2টার পরে বইমেলা খুলবে এবং রাত 9টা পর্যন্ত চলবে। এর মধ্যে শিশুতোষ একটা আয়োজন আছে, সেটি চলমান থাকবে। তো ফাহমিদা, দর্শনার্থী, ক্রেতা এবং যারা লেখক, কবি রয়েছেন তাদের ভিড় তেমন একটা লক্ষ্য করা না গেলেও আস্তে আস্তে বাড়বে বলে প্রত্যাশা করছি। ফাহমিদা, বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পবিত্র রমজান উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাই মুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ, সোয়াত টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে আলোচিত রেড স্পটগুলোতে এই অভিযান চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াত ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিজ ইউনিটে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় 20 থেকে 25 জন অপরাধীকে গ্রেফতার করা হয়।
একটা অভিনব পদ্ধতিতে অভিযান চালিয়েছি। তো আমরা চাচ্ছি যে মোহাম্মদপুর এবং আদাবরে সর্বোচ্চ স্বস্তিদায়ক একটা রমজান উপহার দিতে এবং একটা আনন্দঘন ঈদ উল ফিতর উপহার দিতে। এখন পর্যন্ত আমাদের মনে হয় 20-25 জনকে আমরা হেফাজতে নিয়েছি। আর তো অভিযানটা চলতেছে, আমরা থানায় পাঠাচ্ছি। আপনি জানেন যে ধরার পরে দেখলাম যে একজনের নামে 4টা ওয়ারেন্ট, মানে 4টা ওয়ারেন্ট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, ধরা খেয়ে গেছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মধ্যরাতে রাস্তায় নামলেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর থানা এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় আইজিপি বলেন, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে রয়েছে। অপরাধী যেই হোক, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটিই ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা জানিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী নগরীতে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহীতে আইটি সেক্টর সহ শিল্প ঘন পরিবেশ সৃষ্টির ঘোষণাও দেন মন্ত্রী। জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কিভাবে মুক্ত করা যায় আমরা চিন্তা করছি। আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে না, হয়রানি যেন না হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক্সপেরিয়েন্স জোন এর আয়োজন করেছে স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। রাজধানীর বসুন্ধরা সিটিতে পুরো রমজান মাস জুড়ে চলবে এই আয়োজন। এই এক্সপেরিয়েন্স জোনে ন্যাচারাল ম্যাচ ফর স্কিন অ্যান্ড হেয়ার শীর্ষক ভার্চুয়াল AI অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য সম্পর্কে ধারণা নিতে পারবেন দর্শনার্থীরা। নমুনা গ্রহণের মাধ্যমে যাচাই বাছাই করে নিজের ত্বক ও চুলের জন্য উপযোগী পণ্য কেনার সুযোগও পাবেন তারা। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে 3 দিনব্যাপী তারা উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শুক্রবার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে চালু হওয়া মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজিত এই তারাও উদ্যোক্তা মেলার পর্দা নামবে 1 মার্চ। মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহরিয়ার এম হাসান। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর লীলা রশিদ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের 88 জন নারী উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, কৃষি ও মৎস্য খাতে সুদসহ প্রায় 1,550 কোটি টাকার ঋণ মওকুফ করা হবে। এতে উপকৃত হবেন প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। সরকারের ভাষ্য, এই উদ্যোগে কৃষকদের ঋণ চাপ কমবে, উৎপাদন বাড়বে এবং তারা নতুন করে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। এর আগে 1991 থেকে 96 মেয়াদে খালেদা জিয়ার সরকারও অনুরূপ উদ্যোগ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউসে সভা শেষে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জবাবদিহিতা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করে গণমাধ্যম পরিচালনার পরিবেশ তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।